বিটিভিতে গিয়ে কাঁদছেন, দ্যাটস গুড, বুঝলাম, কিন্তু একটা পোস্ট কি ছাত্রদের পক্ষে করা যেত না? দেশের ক্ষতি হোক সেটা তো আমিও চাই না। আপনি আমার বিচার করেন, আপনি তো আমাকে গুলি করে মেরে ফেলতে পারবেন, কিন্তু বাক স্বাধীনতা মানেই আমি যা খুশি তা বললাম, এটা বিষয়টা তা না। মেহজাবিনের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? মেহজাবিনের কাছ থেকে চুরি করা অনেক কিছু, পুরো মেহজাবিনটাকে চুরি করে ফেলতাম। আচ্ছা, পরিমণির কাছ থেকে? পরিমণির কাছ থেকে ওর বিউটিটা চুরি করতাম। চিটাগাঙে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? না, এই আমার চিনোস, আমার মনে হয় এই কথা যে বলবে এখন তাকেই ওখানেই আসলে শায়েস্তা করা উচিত। মুরব্বি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু ড্যাশ। ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু উনি যে পালিয়ে যাবেন এর পক্ষে আমি নাই। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট একজন অভিনেতা। তিনি সুদর্শন, সোজা কথার মানুষ এবং তার চেহারার মধ্যে নাকি একটা প্রতিবাদী ভাব আছে। দর্শক বুঝতেই পারছেন কে, জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ আজকের গেস্ট। কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার ফেসে প্রতিবাদী ভাব আছে, এটা কি বলবো? এটা প্রোডিউসার বলেছে। ভেরি ব্যাড। না, তারপরেও কিন্তু আছে একটা প্রতিবাদী ভাব। না থাকলেও আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ প্রতিবাদী দেখা যায়, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেন। প্রতিবাদী বলতে কি, আমি অ্যাজ এ হিউম্যান, আমার ফেসবুকে যেটা আমার বায়োতে লেখা যে আই এম এ ভেরি সিম্পল হিউম্যান বিইং, মানে আমার কাছে যেহেতু আমি খুব নিজেকেই সাধারণ মনে করি, তার মিনস হোয়াট, আমি খুব সাধারণ লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করি। তো সেখানে আসলে আমি কখনো কারোর থেকে অন্যায় সুবিধা নিতেও চাই না, কেউ নিচ্ছে সেটাও আসলে আমি পছন্দ করি না। আলো কি এসেছে? সেটা যারা আনতে চেয়েছে তারাই বলতে পারে। আচ্ছা, তাদের জীবনে কি আসলে আলো আসছে, নাকি ভবিষ্যতে আসবে, নাকি অন্ধকার নেমে এসেছে এখন? আমার কাছে তো মনে হচ্ছে ডেফিনেটলি এখন ওনাদের লাইফে ঘোর অন্ধকার, বাট আমি বলবো যে ঘোর অন্ধকার এটা চিন্তা করার কোনো দরকার নেই। ওনারা আসলে কোন প্রেক্ষাপটে বা কি কোন কনসেপ্টে বা কোন ধারণায় আসলে এই ধরনের একটা জিনিসকে সাপোর্ট করেছেন আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন ওদের একটু বোধোদয় হওয়া উচিত। কারণ এটা ট্রু যে গত জুলাই মাস হতে শুরু করে এই অগাস্ট পর্যন্ত যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এখানে অনেকগুলো এত বড় বড় বিষয় ঘটেছে যেগুলো হয়তো বা আমাদের ধ্যান ধারণার বাইরে। মানে আইন প্রণেতা সংস্থাগুলো আছে, তারাই কিন্তু সাধারণ মানুষের উপর যথেষ্ট টর্চার করেছে, যেটা আসলে নর্মাল হিউম্যান রাইটস অনুযায়ী সেটা আমরা কেউ সহ্য করবো না, সে দোষী হোক বা সে দোষী না হোক। দেশে তো বিচার ব্যবস্থা আছে, আমি যদি কোনো দোষ করি, আপনি আমার বিচার করেন, আপনি তো আমাকে গুলি করে মেরে ফেলতে পারবেন না। আমাদের সবার পয়েন্ট ছিল একটাতেই। আমার কাছে মনে হয় কি, একজন শিল্পীর আসলে একটা এমন একটা স্ট্যান্ডে থাকা উচিত যে স্ট্যান্ডটা হবে দেশের জন্য, সর্বসাধারণের জন্য, নির্দিষ্ট কোনো দলের জন্য না। আমার কাছে মনে হয় যে শিল্পীর ওই দায়িত্বটা নেওয়া উচিত, মানুষ অ্যাকচুয়ালি যাতে যেটা অনেস্টি বা যেটা হচ্ছে নিয়মের মধ্যে হওয়া উচিত সেদিকে মানুষকে গাইড করতে অনুপ্রাণিত করা। এমনটা হওয়া উচিত না যে আমি নির্দিষ্ট একটা দলের জন্য মানুষকে বলবো না তোমরা এই দলকে সাপোর্ট করো বা ওই দলকে সাপোর্ট করো। এটা আমার মনে হয় শিল্পীরা না করলেই ভালো। নির্মাতা আশফাক নিপুণ কিন্তু একটা পোস্ট করেছে যে যারা আলো আসবে এই গ্রুপে ছিল তাদেরকে আলোর পথে আহ্বান জানাচ্ছেন, এবং অনেকেই কিন্তু অনেক ধরনের পোস্ট করেছে যারা হচ্ছে ওই গ্রুপে ছিল, তাদের আসলে ক্যারিয়ারটা কি আসলে শেষ হওয়ার পথে? আমি খুব রেসপেক্টের সাথে বলি, তাদেরকে ছোট করে দেখার কোনো অপশন নাই। তারা সবাই হচ্ছে যারা ওখানে ছিলেন, আমরা কয়েকজন নাম দেখেছি, সবাই তো আসলে খুব ব্রিলিয়েন্ট অভিনেত্রী। তাদেরকে মানুষ যুগ যুগ ধরে পছন্দ করেছেন বলেই তারা একজন লেজেন্ডারি অভিনেত্রী হতে পেরেছেন। মানুষ যদি তাদের কাজ দেখে, সবকিছু ভুলে গিয়ে তাদেরকে মাফ করে দিয়ে বা তাদের ভুলটা বুঝতে পেরে তারা যদি মানুষের কাছে সরি বলে, বা মানুষ যদি তাদের কাজ দেখে, তাদের কাজ অবশ্যই করবে। মানুষ কাজ যদি না দেখে তাহলে আমি বলবো আসলে আমি জানি না মানে এটা আসলে কোন সেন্স ওনারা করেছেন বা কিভাবে কি, তবে মানে আমি নিজে খুব কষ্ট পেয়েছি। ওই গ্রুপেরই যে কোনো একজন নায়িকা ওই ছাত্র আন্দোলনের সময় একটা পোস্ট করেছিলেন, এবং তাদের আমি সবচেয়ে অবাক হলাম যে তারা যখন পোস্ট করছিলেন, তাদের কোনো পোস্টে তখন ছাত্রদের এই যে নিপীড়ন চলছে, ছাত্রদের যে মানে এইভাবে গুলি করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এগুলো নিয়ে কোনো পোস্ট তাদের টাইমলাইনে ছিল না। যা ছিল হচ্ছে বিটিভি ধ্বংস হয়েছে ওটা নিয়ে, মেট্রো রেল আগুন জ্বালালো ওটা নিয়ে, বা এক্সপ্রেসওয়েতে আগুন দিয়েছে ওটা নিয়ে। সো ওগুলো নিয়ে তো আমরাও পোস্ট করেছি যে ঠিক আছে মেট্রো রেল দেশের ক্ষতি হোক, সেটা তো আমিও চাই না। এগুলো নিয়ে আমরা পোস্ট করেছি, কিন্তু এগুলো নিয়ে পোস্ট করার আগে বা এগুলো নিয়ে কথা বলার আগে আমরা তো ছাত্রদের সেফটি নিয়ে যথেষ্ট বারবার কথা বলছিলাম যে যাই হবে হোক ছাত্রদের গুলিটা না করুক, বিচার করো ভাই। কিন্তু ওয়াই ইউ আর ফায়ারিং, এই ধরনের কোনো পোস্ট
বা এই ধরনের কোনো লাইক সাজেশন তাদের পোস্ট বা কোথাও থেকে ছিল না। এটা ছিল খুবই দুঃখজনক। সো যে কোনো একজন নায়িকার পোস্টে আমি কমেন্ট করেছিলাম যে আপনারা বিটিভিতে গিয়ে কাঁদছেন, দ্যাটস গুড, বুঝলাম, কিন্তু একটা পোস্ট কি ছাত্রদের পক্ষে করা যেত না? এইটা নিয়ে কথা বলছেন না কেন? ওয়াই? ইফ ইউ আর ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট, প্লিজ ট্রাই টু মেক গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ড যে এটা রং হচ্ছে। আমি যে কমেন্টটা করছি সাথে সাথে ওইটা ডিলিট করে দিয়েছে। তখন আমার খুব খারাপ লাগলো যে নো, এরা আসলে দলের মোহে মানুষের কথা ভুলে গেছে। আচ্ছা, আপনি কি তাদের নাম বলতে চাচ্ছেন, মানে কার কথা? না, এটা হয়েছিল সোহানা সাবার সাথে। সোহানা সাবা একটা পোস্ট করেছিল, সোহানা সাবার পোস্টে আমি এটা কমেন্ট করেছিলাম আর কি, যে আপনারা বিটিভি নিয়ে কথা বলছেন, আপনারা সবকিছু নিয়ে কথা বলছেন, ছাত্রদেরকে নিয়ে একটু কথা বলেন। কিছু হুমকিমূলক কথাবার্তাও কিন্তু সেখানে ছিল, যেগুলো খুবই অমানবিক। যেমন ছাত্রদেরকে দমাতে হলে তাদের মাথায় গরম পানি ঢেলে দিতে হবে, তারপরে বাবার নাম চিনিয়ে দেব, এরকম অনেক কথাবার্তা ছিল, যেটা সত্যি আসলে দুঃখজনক ছিল এবং গুণী শিল্পীদের থেকেই কিন্তু ছিল। আপনি একটা বিষয় কি দেখেছেন কিনা, সেখানে আপনার সাথেই কাজ করেছে, অনেকগুলো কাজ করেছে, যেমন আমি যদি বলতে পারি চাই যে সাদিয়া আইমান আপু, তার কিন্তু একটা ছবি, তার একটা পোস্ট কিন্তু সেখানে সেই গ্রুপে দেওয়া হয়েছিল। তো যদি ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যদি সফল না হতো, তাহলে কি এই শিল্পী বা সাংবাদিক যাদের ছবি, যাদের স্ক্রিনশট ওই গ্রুপে দেওয়া হচ্ছিল, সেই মানুষগুলোর উপরেও কি এই গরম পানি ঢেলে দেওয়ার মতো কার্যক্রম হতো? এর চেয়ে খারাপ কিছু হতে পারতো, কারণ ওরা তো লিস্ট করছিল না ওই গ্রুপে যাদের স্ক্রিনশট নিয়ে বা যারা ছাত্রদের পক্ষে কথা বলেছে তাদেরকে নিয়ে যেহেতু পোস্ট করা হয়েছে, দ্যাট মিনস হোয়াট, ওরা তো ওই ডাটাটা নিচ্ছিল। তো সামহাউ যদি গভর্নমেন্ট স্টে করে যেত, ডেফিনেটলি এদের বিরুদ্ধে অ্যাকশনে যেত, এটা তো অবশ্যই যেত। আমরা একটা বিষয় শুনেছি, মুনিরা মিঠু, আপনি হয়তো চিনে থাকবেন। হ্যাঁ, মিঠু আপা, মুনিরা মিঠু একটা কথা বলেছেন যে আয়না ঘরের মতো অনেকগুলো গুম ঘর যেমন আছে, তেমনি আলো আসবে এর মতো আরো অনেকগুলো চ্যাট বক্স আছে। এটা কি আপনিও এগ্রি করেন বা আপনি এরকম কিছু শুনেছেন? থাকতেই পারে, এটা তো আই ডোন্ট নো, হয়তো আলো আসবেরই কোনো মেম্বারদের সিক্রেট গ্রুপ, রাইট? তো এইটা থেকেই তো আসলে কি হলো, এই যে যে কোনো একজনই নিশ্চয়ই এটা স্ক্রিনশটটা রিভিল করেছে, ওদের মধ্যেই কেউ একজন হবে, ওদের মধ্যে থেকে ছাড়া তো এটা পসিবল না, তাই না? কোনো হ্যাকারের তো আর এটা কাজ না, এটা ওদের মধ্যে থেকে কেউ একজন স্ক্রিনশটগুলো নিয়ে সবাইকে দিয়েছে। সো ডেফিনেটলি থাকতেই পারে, এটা তো আসলে অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। এখন হু নোজ, আসলে এত বড় একটা দেশে এত বড় একটা জিনিস হয়ে গেল, একটা না, আমার কাছে মনে হয় তো হাজারে থাকতে পারে, যেটা আমরা জানি না। আচ্ছা, এবং এই গভর্নমেন্টের এইসব কাজের পক্ষে যেরকম গ্রুপ হয়েছে, ডেফিনেটলি স্টুডেন্টদের পক্ষেরও এরকম হাজার গ্রুপ আছে, নাহলে তো এত বড় আন্দোলন সংগঠিত হইতো না। একদমই। আচ্ছা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি থামাতে বলেছেন কেন? অবশ্যই থামাতে বলবেন, আসার পর তো সবকিছু ভালো হচ্ছে মোটামুটি। কি কারণ আপনি বলেন না? আমি আপনাকে বলি, শুনুন, অনেকে ডেফিনেটলি উনার বিপক্ষের লোক তো অনেক স্বাভাবিক। আপনি দেখেন উনি আসার পর থেকে আন্দোলন কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এটার আন্দোলন, রিকশাওয়ালা আন্দোলন, আনসারের আন্দোলন, অমুকের আন্দোলন, ডাক্তারের আন্দোলন, সবাই, এটা স্বাভাবিক। যদি এখন একটা গভর্নমেন্ট 15-16 বছর ছিলেন, তার পক্ষের লোকজন তো আছে এখনো, হ্যাঁ, তো স্বাভাবিক আরেকটা গভর্নমেন্ট যখন আসছে, তাকে তো অ্যাকচুয়ালি শান্তি থাকতে দেবে না, এটা তাকে কোনো না কোনোভাবে হেনস্থা করবে, এটা করবে, ওটা করবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে এই ভদ্রলোককে প্রথমত আমার পছন্দ করার রিজন হচ্ছে ওনার বাড়ি আমার বাড়ি কাছাকাছি, আর ওনার সাথে ওনার একটা ব্র্যান্ডের আমি কাজ করেছিলাম অনেক বছর আগে, ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। মানুষটা অসম্ভব লাইক ব্যক্তিগতভাবে যথেষ্ট অমায়িক একজন লোক। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি, এখন যে সিচুয়েশনটা, হ্যাঁ, বাংলাদেশে, যাই হোক, আমি অনেক ডিটেলে কথা বলবো না, যে আমি বলতে চাই হচ্ছে যে দেশের সামনে কি হবে আমি আপনি কেউ জানি না, বাট যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কিছু মানুষ, সাধারণ মানুষ একটা নতুন হোপ দেখছে, আশা যে না, হয়তো এখন ভালো হবে। সো আপনি যদি লাইক একটা ঘর, এটাতে যদি সামহাও অনেকদিন যত্ন না নেন, সেটাতে যদি অনেক ধুলা পড়ে যায়, অনেক মরিচা পড়ে যায়, সেইটা পরিষ্কার করতেও তো আপনাকে কিছুদিন সময় দিতে হবে। সেই সময়টা না দিয়ে আপনি যদি প্রথম দিনই চান যে না, এটা এত ময়লা কেন, এই বাসা আমি থাকবো না, তাহলে আসলে ভুল। সো আমার কাছে মনে হয় যে মানে উনি আসার পর, ডক্টর ইউনূস যেহেতু আসছেন, আমার মনে হয় যে এই একটা গভর্নমেন্টকে আমরা 15-20 বছর সময় দিয়েছি। হ্যাঁ, সো আর যেহেতু আরেকটা গভর্নমেন্ট আসছে এখন,
আমার মনে হচ্ছে ওনাদেরকে অ্যাটলিস্ট 5টা বছর সময় দেওয়া দরকার। আমি জানি না উনি কয় বছর থাকবেন, বাট যে কটা সময় উনি থাকবেন, উনি তার নির্বাচিত সরকার না, সো উনি একটা না একটা সময় ওনাকে চলে যেতেই হবে। সো যে কিছুদিন উনি থাকেন, আমার মনে হয় যে সাধারণ মানুষের উচিত দলমত নির্বিশেষে, শুধু এমনটা না যে যারা আন্দোলনের পক্ষে বিপক্ষে লোক তা না, আমার দলমত নির্বিশেষে সবারই হচ্ছে ওনাকে একটু সময় দেওয়া উচিত। সেই সময়টা কত, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কত বছর দেখতে চান? অ্যাটলিস্ট আমি তো চাই 3 বছর থাকুক, কারণ হচ্ছে কি এটা পুরো সিস্টেমেই তো সমস্যা হয়ে গেছে এখন। পুরো সিস্টেমের সমস্যা। আপনি কার কাছে বিচার চাইতে যাবেন? মানে আমি যতটুকু শুনলাম, আপনি পুলিশের বিভিন্ন র্যাঙ্কে বলেন, প্রশাসনিক র্যাঙ্কে বলেন, সরকারি কর্মকর্তা বলেন, যেখানে যান সবাই তো আসলে 15 বছর একটা সিস্টেমে পড়ে গেছে, এবং ওই সিস্টেম ভেদ করে নতুন একটা সিস্টেম যদি আপনি রপ্ত করতে যান, তো অনেক সময় লাগার ব্যাপার। সো আপনি চাইলে তো এমন হতে পারে না যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন বা যারা পুলিশ আছেন সবাইকে আপনি চাইলে তো একদিনে সাসপেন্ড করে দিতে পারেন না, এটা ইম্পসিবল। তো এই টোটাল জিনিসটাতে একটা সংস্কারের ব্যাপার আছে, সেটা আই ডোন্ট নো কয় বছর লাগে, কিন্তু অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে 3 থেকে 4 বছর তো থাকা উচিত। নাইলে তো পুরা এই যে এত বছরের একটা সিস্টেম লসের যে বিষয়টা, সেটা তো আসলে সম্ভব হবে না। আপনি এই জন্য আমার মনে হয় যে এই যে একটা পজিটিভিটি, মানুষের মধ্যে একটা পজিটিভিটি, আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের সাথে যারা সবসময় হারে, তারা এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে চলে আসছে। ফুটবল দলও কিন্তু ভালো খবর দিয়েছে, অনূর্ধ্ব 17-19 দলটা সাব চ্যাম্পিয়নশিপ জয় করে নিয়ে আসছে। এটা কি ছাত্র আন্দোলনও কিন্তু সফল হয়েছে, মানে এই আগস্টে জুলাইয়ে কতগুলো গুড নিউজ। এই যে একটা পজিটিভনেস, যে আমি ভালো কিছু করলে আমি ভালো কিছু পাবো, যে মাথা থেকে একটা চাপ সরে যাওয়া, আপনার মাথা থেকে যখন চাপ সরে যাবে তখন কিন্তু আপনি চাইলে অনেক কিছু ভালো করতে পারেন। আমার কাছে সেই জায়গা থেকে একটা হিউমার দিয়ে আমি বললাম যে কেউ একজন ডক্টর ইউনূসকে থামান, মানে এত সফলতা আর নিতে পারছেন না নাকি? ঠিক জায়গায় তবে যেটাই হোক না কেন ভালো কিছুই হবে, এবং চাটগাঁয়া বলে ডক্টর ইউনূসের প্রতি আপনার একটু অন্যরকম টান, এটা আমরা বুঝতে পেরেছি। ডেফিনেটলি একজন চিটাগনিয়ান বাংলাদেশকে এখন লিড করছে ওয়ার্ল্ডে। এতদিন পর্যন্ত যিনি খুবই বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি হিসেবে রিকগনিশন পেয়েছেন, উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেশটা চালাচ্ছেন। এটা আমাদের জন্য, চাটগাঁয়াবাসীর জন্য অনেক প্রাউডের বিষয়। বাহ, চমৎকার। আচ্ছা, নিজের এত বছর আগের ছবিগুলো যখন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের মাধ্যমে ফিরে আসছে, এই যে খন্ড খন্ড বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, এই ব্যাপারেও কি আপনি একটা আন্দোলন করবেন কিনা? এটা দরকার আছে। এইসব আমার কথা হলো ভাই, কথা নেই বার্তা নেই, মানে আপনারা সেই মনে করেন 10-20 বছর আগের একটা ছবি, মানে এটা তো ঠিক না পোক করা শুরু করবো। আসলে কি, মানুষ এখন অনেক কিছু ইন্টারেস্টিং করা শুরু করছে, আবার নতুন একটা হোপ দেখা শুরু করতেছে, আবার কিছু ফান করা শুরু করতেছে, সেটা গুড। মানুষ এখন আস্তে 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 লাইফে অ্যাডজাস্ট হওয়ার ট্রাই করতেছে। মানুষ এখন ভাবা শুরু করতেছে যে না, দেশ হয়তো বা একটু লাইক ঠিকঠাক জায়গায় হয়তো যাবে। হ্যাঁ, আচ্ছা, মানে এখন আমার মনে হয় যে এটা বলা উচিত না, বা কারো এটা করা উচিত না। এই আমার চিনোস, আমার মনে হয় এই কথা যে বলবে এখন, তাকেই ওখানেই আসলে শায়েস্তা করা উচিত। আপনার প্রিয় ক্রিকেটার কে বাংলাদেশ টিমে এখন? আমি সবসময় বলে আসছি, আমার খুব ভালো লাগে লিটন দাসকে। লিটন দাস, আচ্ছা আচ্ছা, এটার কোনো স্পেসিফিক কারণ আছে? ও অনেক, মানে আমি জানি না, ও অনেক ফেল করে, রিসেন্ট সেঞ্চুরি আমাদেরকে জিতিয়েছে, বাট আমার কাছে সবসময় মনে হয়েছে, মানে আমি যখন লিটন দাসের ব্যাটিং দেখি, ও প্লেয়িং স্টাইল, এটা অসাম, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের মতোই। মানে ও যদি ধারাবাহিক পারফরমেন্সে থাকতো, অনেক বড় বড় রেকর্ড ভেঙে ফেলতে পারতো। চমৎকার। সাকিব আল হাসানকে আপনার কেমন লাগে? অ্যাজ এ হিউম্যান ভালো লাগে না, যেটা সত্যি কথা। অ্যাজ এ প্লেয়ার ওকে, মানে সত্যি কথা, অ্যাজ এ প্লেয়ার ঠিকঠাক, মানে কিন্তু অ্যাজ এ হিউম্যান আই ডোন্ট নো, আমার কেন জানি মনে হয় যে উনি মানে লাইক একটু সততা কম, এটা মনে হয় আমার কাছে। তার নামে যে মামলা করা হয়েছে, আপনার এটা আমি সাপোর্ট করি না, অ্যাবসলিউট সাপোর্ট করি না, এটা ঠিক না, মানে এটা ঠিক না। কারণ একটা মানুষ তো দেশেই ছিল না, আচ্ছা, সে ছিল দেশের বাইরে, সে কানাডিয়ান লিগ খেলছিল। কিন্তু অনেক গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে, ভোট চুরির অপবাদ দেওয়া হচ্ছে, বিভিন্ন কিন্তু গুঞ্জন আসে, এই বিষয়গুলোকে গুঞ্জন না, এগুলো তো সত্যি। মানে লাস্ট কয়েক টার্মে যে নির্বাচনগুলো হয়েছিল, এটা তো আমরা ওপেন সিক্রেট যে এগুলো তো আসলে তো প্রপার নির্বাচন তো হয়নি, আমার এরিয়াতেও হয়নি। আমি আজকে আমার যা বয়স, আমি কখনো পর্যন্ত আমার ভোট দিতে পারি নাই। আমি ফার্স্ট টাইম যখন ভোট দিতে গিয়েছিলাম খুব এক্সাইটমেন্ট নিয়ে, সেদিনই দেখেছিলাম, আজকে থেকে এটা বলছি আপনাকে আমি 2010-এর কি তখনকার কথা, আচ্ছা, আমার ভোটটা দেয়া হয়ে গেছিল। আপনার ভোট? হ্যাঁ, 2010-এ তখন আপনি 2010-11 বা এরকম সামথিং, যখন আমার ভোটটা তখন কিন্তু দেয়া হয়ে গেছিল। তা আমি আর এই যে আপসেট হলাম, এরপর থেকে আর কখনো ভোট কিনতে যাইনি আমি। বাহ, হ্যাঁ।
যাক, আমরা এখন অনেক গুরুগম্ভীর কথা বললাম, এখন আমরা একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। ট্রুথ অ্যান্ড ডেয়ার না, আমরা একটা চমৎকার গেম খেলি, ঠিক আছে? আমি কিছু র্যাপিড ফায়ারের মতো, আমি কিছু নাম বলবো, এই মানুষগুলোর থেকে আপনি কি চুরি করতে চান? মানে হয় না যে আপনার থেকে ধরেন একটা ছেলে চাবে কি সুদর্শন আপনার চেহারাটা চুরি করতে, বা আপনার ধরেন সানগ্লাসটা ভালো লাগলো আমার, আমি বলবো আপনার সানগ্লাসটা চুরি করতে চাই। আপনি এই মানুষগুলো থেকে কোন গুণটা বা কোন জিনিসটা আপনি চুরি করতে চান একটু বলবেন আমাকে, ঠিক আছে? অপূর্ব স্টাইল। আচ্ছা, অপূর্বের স্টাইল আমি চুরি করতে চাইবো। কেন? ওনার স্টাইলটা আপনার বেশি ভালো লাগে? আপনার থেকেও বেশি? ডেফিনেটলি অপূর্ব ভাই যখন লাইক হিজ মোস্ট, আমার দেখা আমার দেশে যারা এখন নায়কদের মধ্যে কাজ করছে, মোস্ট স্টাইলিশ পারসন। তার স্টাইলের মধ্যে মানে পার্থক্যটা কি, মানে ব্যতিক্রমতাটা আপনি কি দেখেছেন? ব্যতিক্রম হচ্ছে একটা অ্যাটিটিউড আছে ভাইয়ার মধ্যে, মানে যেটা আসলে এক্সেপশনাল, মানে এটা ধরে রাখা এত বছর ধরে, মানে এটা মানুষের সামনে ওইভাবে আসা। মানে অপূর্ব ভাই যেখানে থাকুন, নর্মালি যদি আপনি ওষুধের দোকানেও দেখেন, ভাইয়ের সাথে আমার নর্মালি মাঝে মাঝে হয়তো কোনো দোকানে গেছি দেখা হয় সামটাইমস, ওইখানেও কিন্তু স্টাইলটা, হয়তো আমি গেছি কোনো রকম হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে, কিন্তু ভাইয়া খুবই লাইক, আপনার প্রতিবেশী ভাইয়া উত্তরা থাকে, আমি উত্তরা থাকি, সো সামটাইমস মাঝে মাঝে দেখা হয়। তার মানে ইরফান ভাইয়ের সাথে অপূর্ব ভাইয়ের যেহেতু প্রতিবেশী, ওষুধের দোকানে বেশি দেখা হয়, তাই তো? মানে ভাইয়া মেডিসিন কিনতে আসলো, আমি আসলাম, কয়েকবার দেখা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। নিশো? অ্যাক্টিং। অ্যাক্টিং, আচ্ছা। অ্যাক্টিংটা চুরি করতাম। অপূর্ব ভাইয়ের অ্যাক্টিং চুরি করতে ইচ্ছে করে না? অবশ্যই করে, হ্যাঁ, বাট আছে না, মানে অপূর্ব ভাই ধরেন একটা ঘরানায় খুব দুর্দান্ত অ্যাক্টিং করেন, হ্যাঁ, কিন্তু নিশো ভাইয়ের কিছু কিছু অ্যাক্টিং আছে যেগুলো খুব র ক্যারেক্টারে উনি আসলে পিক করতে পারে। ওইটা জানতে হলে আসলে খুব বেসিক থেকে অ্যাক্টিংটা আসলে জানতে হবে। ওই জিনিসগুলো আসলে আমি চুরি করতে চাই ওনার কাছ থেকে। আরিফিন শুভ? ভাইয়ার বডি, মোস্ট কি বলবো, স্ট্রং বডি ইন দ্য ইন্ডাস্ট্রি। উনি এত হার্ডওয়ার্ক করে, দুর্দান্ত ফিজিক। আমি ভাবতে ফিজিকটা নিয়ে নিতাম, কারণ ফিজিক বানানো অনেক কষ্ট। অনেকে বলে আপনার সাথে নাকি তার চেহারা অনেক মিল আছে। অনেকেই বলে আমাকে, হ্যাঁ। আচ্ছা, ইভেন ভাইয়ার নাম করে আমি অনেককে অটোগ্রাফও দিয়ে দিয়েছি। একবার গুলশান থানায়, গুলশানের আজকে থেকে প্রায় 5 বছর 6 বছর আগে গুলশানের দিয়ে যাচ্ছিলাম, আমাকে সিগন্যালে আটকালো, আমি গ্লাস নামানো, ও বস আপনার সিনেমা আমি সবসময় দেখি, আমি থ্যাংক ইউ ওকে, শুভ ভাই। আমি আর কোনো কথা বলি নাই, বললাম যাক পার হয়ে যাই। অটোগ্রাফ দেয়া হয়, দিয়ে পার হয়ে গেছে। সেলফিও তুলে ফেলতে পারেন, তাই না? সেলফি তুলে ধরা খেয়ে যাবো। তৌসিফ থেকে কি চুরি করতাম? ওর ভালো ভালো প্রোডাকশনগুলো, হি ইজ সো লাকি। ও অনেক লাকি একটা ছেলে, মাশাআল্লাহ। এবং এত ভালো ভালো ডিরেক্টরের কাজ করার সেই সুযোগ পেয়েছে এন্টার লাইফে। ওর ক্যারিয়ারটা শুরু আদনান ভাইয়ের সাথে, রনি ভাইয়ের সাথে, হ্যাঁ, তারপরে এখন কোনো ডিরেক্টর নাই ওর সাথে কাজ হয় না এরকম। শিয়াব শাহিন, মানে ওনার লাকটা তাহলে আরিয়ান ভাই, ভিকি জাহেদ, এবং তাদের সাথে রেগুলার কাজ। সো আমি এই ডিরেক্টরগুলো হয়তো চুরি করতাম ওর কাছ থেকে। ডিরেক্টর চুরি করতো তৌসিফ মাহবুবের কাছ থেকে। ইয়াশ রোহানের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? হিজ চার্মনেস, হি ইজ ভেরি স্মার্ট, এবং খুব ফ্ললেসলি অ্যাক্টিং করে, খুব চার্মিং ওয়েতে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, এবং এই চার্মটা অনেক অদ্ভুত একটা বিষয় ওর মধ্যে। এই জিনিসটা আমি নিতাম ওর কাছ থেকে। আচ্ছা, অরুণা বিশ্বাসের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? সরি, আই উইল নট টেক এনিথিং ফ্রম হার। কিছু নিতে চাই না। সোহানা সাবার কাছ থেকে আপনি কি চুরি করতে চান? এদের কারো ওনার কাছ থেকে আমি কিছু নিতে চাই না, আমি দিতে চাই। হিউম্যানিটি দিতে চাই, হিউম্যানিটি, বোধ। দুজনকে আমি বোধ দিতে চাই। ফেরদৌসের কাছ থেকে, নায়ক ফেরদৌসের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? সিচুয়েশন আগে হলে সত্যি কথা চুরি করতাম। কি চুরি করতেন? ফেরদৌস ভাই থেকে যেটা চুরি করতাম সেটা হলো তার ডিসেন্সি। অ্যাজ এ পারসন হি ইজ সো ডিসেন্ট। আচ্ছা, কথা বলা, মানুষের সঙ্গে মানুষকে সম্মান করা, মানুষের সাথে খুব আপনি যেই হন, ইভেন উনি এমপি হওয়ার পরও লাইক সবার সাথে একদম খুবই কর্ডিয়ালি কথা বলার যে ব্যাপারটা, এটা খুব অদ্ভুত, এটা খুব ভালো। যে কোনো জননেতার কাছ থেকে মানুষ এটাই আশা করে, হ্যাঁ, যে আমার নেতা বা আমার যে এমপি বা যে এত ডিসেন্ট ওয়েতে আমার সাথে কথা বলছে, যেই হোক, সবার সাথে ভদ্রভাবে কথা বলা বা সম্মান দিয়ে কথা বলা, সেটা জুনিয়র হোক সিনিয়র হোক,
এটা খুবই এই অদ্ভুত একটা বিষয়টা গুণ। আপনি চুরি করতেন। এই আচ্ছা, বিষয় চুরি করতাম। মেহজাবিনের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? মেহজাবিনের কাছ থেকে চুরি করা অনেক কিছু আছে, অনেক কিছু। পাংচুয়ালিটি, নিজের প্রতি সিরিয়াসনেস, কাজের প্রতি সিরিয়াসনেস, ডেডিকেশন, মানে নিতে হলে অনেক কিছু নেওয়া যায় মেহজাবিনের কাছ থেকে। পুরো মেহজাবিনটাকে চুরি করে ফেলতাম। পুরো মেহজাবিন? ও মাই গড। আচ্ছা, পরিমণির কাছ থেকে? পরিমণির কাছ থেকে ওর বিউটিটা চুরি করতাম। আমি চুরি করতে লাভ বিউটি নাই। আপনি চুরি করে করতেনটা কি? আমি আরো বিউটিফুল হয়ে যেতাম। ছেলে না, মানুষ। পরিমণি ইজ সাচ এ, আমার কাছে মনে হয় যে ইজ সাচ এ লাইক পার্সোনালিটি, যেটা আসলে খুব ইন্টারেস্টিং। আমার মানুষ যা বলবে বলুক, আমার পরিমণিকে ভালো লাগে। শাকিব খানের কাছ থেকে আপনি কি চুরি করতে চান? স্টারডাম, স্টারডাম, ওনার স্টারডামটা চুরি করতাম। এটা খুবই টাফ, মানে এই উনি যে স্টারডামে বাংলাদেশে আছেন, এটা হিউজ একটা জিনিস। জোফান? জোভানের কাছ থেকে কি চুরি করতাম? জোভানের কাছ থেকে কি চুরি করতাম? ও আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস চুরি করতাম। কি? না, এটা বলা যাবে না। বলা যাবে না। জোভানের? ওইটা জোভানের হিডেন ট্যালেন্ট। ওটা আচ্ছা। জোভানের সাথে আমি দেখা হলে বলবো। বাক স্বাধীনতা কি ফিরে পেয়েছেন? ফিরে পাওয়ার বলতে কি, আসলে আপনি স্বাধীনতা না, বিষয়টা হচ্ছে কি, অনেকে বাক স্বাধীনতার জিনিসটা মিস ইউজ করে। অনেকে ভাবে কি বাক স্বাধীনতা মানেই আমি ধর্মের এগেনস্টে কথা বলে ফেললাম, যে কোনো এগেনস্টে কথা বললেই পপুলার হয়ে গেলাম, এই বিষয়টা অনেকে ক্যাশ করতে চায়। বাক স্বাধীনতা মানে এটা না। বাক স্বাধীনতা মানে হচ্ছে আমি এমনভাবে কথা বলবো, আমাকে সব কিছু বিবেচনা করে কথা বলতে হবে। আমি এমনভাবে কথা বলতে হবে যাতে আমি একটা কথা বললাম, অন্য ধর্মের মানুষ যাতে, আমি ইসলাম ধর্মের, যাতে অন্য ধর্মের মানুষ কষ্ট না পায়। বাক স্বাধীনতা মানে আমি আপনাকে ছোট করে কথা বললাম, জিনিসটা ভুল আসলে। আপনি অধিকার নিয়ে কথা বলেন, ন্যায়ের জন্য কথা বলেন, আপনি ডিসেন্সির জন্য কথা বলেন, ঠিক আছে, কিন্তু বাক স্বাধীনতা মানে আমি যা খুশি তা বললাম, এটা বিষয়টা তা না। আচ্ছা, অভিনেত্রীরা আপনাকে এত ভালোবাসে কেন? আস্ক দেম। মানে আপনার মধ্যে কি আছে যে অভিনেত্রীরা আপনাকে এত ভালোবাসে? না, আমি জানি না আমাকে কে অতটা ভালোবাসে, যেটা সত্যি কথা। বাট আমি কখনো আমার মেয়ে কলিগ হোক বা যেই হোক, আমি রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। আমার কাছে মনে হয় যে, মানে আমি যে কোনো মেয়েকেই, সেটা যেই হোক, আমি সবসময় রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি। আই ডোন্ট নো, সেটা হয়তো ওরা পছন্দ করে। হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় যে 1 টাকায় আপনি একটা সিনেমা করবেন, মানে 1 টাকা দিয়ে সিনেমা করবেন, রেমুনারেশন 1 টাকা, আপনি তাহলে কোন সিনেমাটা করবেন? কি সিনেমা করবেন? কি ধর্মী? ডিপেন্ড করছে ডিরেক্টরটা কে। যদি কোন ডিরেক্টরের সিনেমায় আপনি 1 টাকায় সাইন করবেন? কোন ডিরেক্টরের সিনেমায় 1 টাকায় সাইন করব? দেশে না দেশের বাইরে? দেশে, ডেফিনেটলি। আচ্ছা, যদি দেশে হয় তাহলে আমি আসলে 1 টাকা যদি হয়, আমি বলি অনেস্টলি, আমার ফারুকি ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছা। হ্যাঁ, মানে যদি কখনো ফারুকি ভাইয়ের সিনেমায় কাজ করার সুযোগ পাই, তাহলে আমি আসলে টাকা নিয়ে কথা বলবো না। চমৎকার, চমৎকার। চিটাগাংয়ে আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আমার লাইফে একটাই গার্লফ্রেন্ড, তাকেই বিয়ে করছিলাম, এখন তার সাথে সংসার করছি, সো আর কোনো এদিক ওদিক যাওয়ার সুযোগ পাইনি। আচ্ছা, রাতে ঘুমানোর আগে কি মাখলে এত সুন্দর থাকা যায়? কি মাখলে? ও রে বাবা, এইটা তো আমি জানি না, আমি তো কিছুই মাখি না। যেটা হচ্ছে, আমি নর্মালি একটু অনেক বেশি ফ্রেশ থাকার চেষ্টা করি। আচ্ছা, আপনার সম্পর্কে এমন একটা গুজব যেটা শুনে আপনি নিজেই হতভম্ব হয়ে গেছিলেন? এমন একটা গুজব আমি যেটা শুনে হ্যাঁ, একটা সময়, আজকে থেকে 3-4 বছর আগে হঠাৎ করে আমার ওয়াইফ এসে আমাকে বলে যে, শোনো, আমাকে একজন বললো যে অমুক নায়িকার সাথে তোমার রিলেশন। হ্যাঁ। মানে এই জিনিসটা এতই প্যাথেটিক ছিল, মানে প্যাথেটিক না, হাস্যকর ছিল। কোন নায়িকার সাথে? এটা তো বলা যাবে না। ও আচ্ছা, এটা বলা যাবে না। আমি বললাম যে, তোমাকে কে বললো, তুমি কেমনে জানো? ওকে আমাকে অমুক বলছে, আমাকে একজন এভাবে বললো। আর তোমার কি মনে হয়? ওকে না, আমি তো দেখি নাই। মানে ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে হাস্যকর শকিং মোমেন্ট আর কি। এছাড়া তো এখন পর্যন্ত এরকম বড় ধরনের গুজব তো দেখিনি। আচ্ছা, যেহেতু সময় সংক্ষিপ্ত, তা আমরা আরেকটা গেম খেলবো। সেই গেমটা হচ্ছে
এখনকার জেনারেশন জি বলে, জেন জি বলে, আপনি তো জানেন তাই না? আর জেন জিরা অনেক ধরনের জিনিস কিন্তু ভাইরাল করে, অনেক ধরনের কথা বলে। আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু আপনিও অ্যাক্টিভ, আপনিও নিশ্চয়ই এই বিষয়গুলো জানেন তাই না? সো আমি একটা শূন্যস্থান পূরণ করতে দিব, সেটা আপনি শূন্যস্থান পূরণ করবেন, অর্থাৎ যেটা প্রচলিত কথা চলছে সেটা, এবং সেটা আপনি আবার অভিনয় করে দেখাবেন, যেহেতু আপনি একজন অভিনয় শিল্পী। সেই ডায়লগটা, ঠিক আছে? এরকম ড্যাশ কি আমরা চেয়েছিলাম? এরকম দেশ কি আমরা চেয়েছিলাম? স্বাধীনতা। ও সরি, এরকম স্বাধীনতা, ও একই দেশই তো বলছে। আচ্ছা ফাইন, আবার বলি। হ্যাঁ, যাই। এরকম দেশ কি আমরা চেয়েছিলাম? এরকম স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? হ্যাঁ। ড্যাশ হবেন না প্লিজ। হ্যাঁ, ড্যাশ হবেন না প্লিজ, উত্তেজিত হবেন না প্লিজ। আচ্ছা, মুরব্বি মুরব্বি। This is the best part. মুরব্বি মুরব্বি। এটা জোস, এটা জোস। ওই ড্যাশ না প্লিজ। এইটা কি জানি, ওই এটা হচ্ছে, বলুন তো ওই কি জানি, কি জানি মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, পারে নাই, সো আচ্ছা এটা পারি না, এটা পারি নাই। হ্যাঁ, 1 পয়েন্ট কাটা, ঠিক আছে? ড্যাশ হারানোর বেদনা। স্বজন হারানোর বেদনা। নাটক কম করো প্রিয়, নট প্রিয়। পুরোটা অভিনয় করে দেখাতে হবে। নাটক কম করো প্রিয়। আচ্ছা, ড্যাশ আঙ্কেল। হাউন আঙ্কেল। She has made us stand dash. She has made us stand. She has made us, কি জানি পুরোটা। আপনি এত টল তারপরে বলতে পারছেন নাকি? আপনি তো অনেক লম্বা। ও, she has made us stand tall. ও টলার, আচ্ছা এটা বলছে। হ্যাঁ হ্ঁ, না এটা আসলে এটাকে এত মানে ফান করে এটাকে এত বানাইছে যে অ্যাকচুয়াল ইয়াটা ভুলে গেছে আমি। আচ্ছা ওকে, রাসেলস ড্যাশ। রাসেলস ভাইপার। আচ্ছা, আপনি কি জানেন IYK মানে কি? ইফ ইউ নো ইউ নো। ওয়াও, জাস্ট। হ্যাঁ, ওকে। এই ওয়েট ড্যাশ। এটা তো অনেক কিছু হইতে পারে। Hey wait, this is my turn. Yeah, it's your turn. ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু ড্যাশ। ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু উনি যে পালিয়ে যাবেন এর পক্ষে আমি নাই। আচ্ছা, নাইস অ্যান্ড ড্যাশ। নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। বাহ, জোস। আপনি তো 3টা পারেননি, বাট বাকিগুলো কিন্তু পেরেছেন। তাহলে মোটামুটি আপনাকে পাস মার্ক তো দেয়াই যায়। ওকে প্লিজ। ওকে ওকে। আচ্ছা, এই যে ছবিতে, সিনেমা বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে নতুন সরকার এসেছে বা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং নতুন সরকারও আসবে, আপনি কি পরিবর্তন দেখতে চান মিডিয়া ইন্ডাস্ট্রিতে? পরিবর্তন তো অনেক কিছু হলে খুব ভালো হয়, কারণ আমরা সবসময় মিডিয়া ইন্ডাস্ট্রিটা, মানুষ সবসময় বা গভর্নমেন্টের সাইড থেকে হোক, যে কোনো সাইড থেকে হোক, এটা সবসময় সবার লাস্টে আসে। কারণ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আসলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা ফুলফিল করতেই যেখানে গভর্নমেন্টের খুব কষ্ট হয়ে যায়, সেখানে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিটা একটা বিলাসিতা। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমরা যা দেখেছি বা যা শুনছি এখন, যে অনেক লক্ষ 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 কোটি টাকা আসলে দেশের বাইরে আমাদের চলে গেছে, তো দ্যাট মিনস হোয়াট, এই সব সম্পদের যদি সুষম বন্টন হতো বা প্রপার ইউজ হতো, তাহলে সব সেক্টরকে প্রপারভাবে সার্ভ করে বিনোদন সেক্টর একটা খুব ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারতো। আমাদের দেশে কোনো ফিল্ম সিটি নাই, আমাদের দেশে খুব এফডিসিতে বেশ ভালো কিছু ডিভাইস আছে, এডিটিংয়ের অনেক কিছু আছে, কিন্তু মানুষ নাই, প্রপার মানুষ নাই, প্রপার ট্রেনিং সেন্টার নাই। একটা সুন্দর কালার গ্রেড করতে হলে আমাদের চলে যেতে হয় কলকাতাতে। হ্যাঁ, এবং কলকাতা তো বলেন বা ইন্ডিয়া বলেন, ওখানে তো ফিল্মটা একটা ইন্ডাস্ট্রি, কিন্তু দিন শেষে আমাদেরটা একটা ইন্ডাস্ট্রি হলেও প্রপার সুযোগ সুবিধাগুলো নাই। এবং তো যে কারণে যেটা হচ্ছে, আমরা অনেক কিছু চাইলেও নিজেরা করতে পারলেও ইনফ্রাস্ট্রাকচারাল ওই সুবিধাটা না থাকার কারণে আমরা আসলে
মানুষকে সার্ভ করতে পারছি না অনেক ভালো কিছু। আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, মানে বোঝা উচিত, কেউ যদি মনে করে যে বিনোদন ইন্ডাস্ট্রি একটা ফান, তাহলে কিন্তু খুব ভুল। আপনি একটা দিন বা 2টা দিন 5টা দিন চিন্তা করেন যে ইউটিউবে কোনো কন্টেন্ট নাই, কোনো ফিল্ম নাই দেশে, কোনো সিনেমা হলে সিনেমা হচ্ছে না, কোনো ইউটিউবে কোনো নাটক যাচ্ছে না, কোনো টিভি চ্যানেলে কোনো নাটক যাচ্ছে না, কিছু না, খালি আপনি নিউজ দেখছেন। অবশ্যই আপনার নিজেকে নর্থ কোরিয়া ফিল করবেন, আপনি মনে হবে যে আপনি নর্থ কোরিয়াতে আছেন, যেটা নর্থ কোরিয়াতে হয়। নর্থ কোরিয়াতে কোনো বিনোদন নাই, কিন্তু ওদের গভর্নমেন্ট যে জিনিসগুলো চালায় ওটাই মানুষ দেখতে পারে, তাও হাতে কোনো 2-3টা চ্যানেল, নো ইউটিউব, নো সিনেমা, নাথিং এলস। বা হলেও সেটা গভর্নমেন্টের প্রোপাগান্ডার কোনো কিছু। সো এটাই যদি এখন মানুষ, বিনোদন একটা খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর, এটাকে যদি ভালোভাবে একটু নজর দেওয়া না হয়, বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা আসলে অনেক অবস্ট্রাকলের শিকার হতে থাকি, তাহলে অনেক কিছু আসলে আমরা চাইলেও পারবো না। আমাদেরকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে হবে এবং মানুষ তখন বোর হয়ে যাবে এবং দিন শেষে আসলে হাফ ডান থাকবে সব কিছু। সো আমরা তখন যদি আমরা বারবার মেলাতে চেষ্টা করি যে নেটফ্লিক্সে এমন হচ্ছে, বলিউডে এমন হচ্ছে, আমাদের দেশে এমন হচ্ছে না কেন, না হওয়ার পেছনে অনেক কারণ আছে। সো এই একটা দেশ, এত বড় একটা দেশ, এত বড় একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম অ্যান্ড নাটক মিলে, কিন্তু কোনো প্রপার ট্রেনিং সেক্টর নাই যেখানে আসলে মানুষরা নিজেদেরকে আসলে গড়ে তুলবে। কোনো অ্যাক্টিং স্কুল নাই, কোনো ডিরেক্টরদের স্কুল নাই, নাথিং এলস, পড়াশোনা নাই, তাহলে কীভাবে কি? তা আমার কথা হচ্ছে সেক্টর ডেভেলপ করতে হলে টোটাল গোড়া থেকে আসতে হবে, তাহলে জিনিসগুলা মানুষ আরও বেটার জিনিস পাবে। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, আমি যদি বলি যে গত বছর আমরা খুব একটা দুঃখের সংবাদ বা খুব কষ্টদায়ক একটা সংবাদ শুনেছি যে আপনি 2টো যমজ বাচ্চা হারিয়েছেন। এটা আপনাকে নিয়ে যদি এখনো রিসার্চ করা হয় আসলে এই বিষয়গুলো উঠে আসে। তো এই যে ছাত্র আন্দোলনে অনেক মায়ের বুক কিন্তু খালি হয়েছে। আসলে একজন বাবা বা একজন মাই বুঝে যে সন্তান হারানোর বেদনাটা আসলে কতটুকু। এই যে গণহত্যা হলো, এই যে ছাত্ররা মরলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরলো, এই গণহত্যার বিচার কি আপনি চান? অবশ্যই চাই, অবশ্যই। মানে এটা একটা কথা অনেক মা বলেছিল যে উনি স্বজন হারিয়েছেন কিন্তু উনি ওনার বাচ্চা হারান নাই। সো যে অবশ্যই স্বজন হারানো একটা কষ্ট আছে, কিন্তু নিজের বাচ্চা যে হারায় নাই সেই জানে না বাচ্চা হারানোর কষ্টটা কি। আমি প্রত্যেকটা মায়ের পক্ষে, আমি প্রত্যেকটা বাবার পক্ষে, প্রত্যেকটা সন্তানের পক্ষে, যাদের ছেলে মেয়ে হারাইছে, যাদের বাবা মা হারাইছে, এই আন্দোলনে বিচার অবশ্যই হতে হবে। যদি এই বিচারটা না হয় তাহলে সরি, মানে এটা আমরা যতই বলি, যতই গভর্নমেন্ট আসুক, যেটা আসুক, আমরা আসলে দিন শেষে পরাধীনই থাকবো, এই দেশ কখনো চেঞ্জ হবে না। বন্যায় আপনার কার্যক্রম কি ছিল? বন্যায় বলতে কি, ফেনীতে যখন বন্যা হচ্ছিল, অনেক আমরা দেখেছি আপনি অনেক পোস্ট শেয়ার করেছেন। আমি আসলে সবসময় একটা জিনিসে খুব বিশ্বাসী। আমি টু বি অনেস্ট, আমি একটু মানে আমি যদি নাটক সিনেমায় কাজ করি, কিন্তু আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহকে অসম্ভব বিশ্বাস করি। হ্যাঁ, সো একটা জিনিস কি, আমার জিনিস খুব খারাপ লেগেছিল বন্যাতে। অনেকে দেখলাম হয়তো বা কিছু জিনিসপত্র নিয়ে যে গেল, হয়তো বা 100 ফ্যামিলির জন্য রান্নাবান্না করলো। যে টিম এখান থেকে বন্যার্থদের জন্য কাজ করতে গিয়েছে বা হেল্প করতে গিয়েছে, তারা যেটা করেছে, সাথে করে একটা ক্যামেরা সেট আপ নিয়ে গেছে, একটা ক্যামেরা পার্সন নিয়ে গেছে। কেন? ওরা কাজ করবে, এগুলো ভিডিও হবে, ছবি তুলবে, ফেসবুকে ছড়িয়ে দিব, আমরা মানবতা ফেরিওয়ালা হয়ে যাব। এই জায়গাগুলা ইন্টেনশনালি করা আর কি। হ্যাঁ, আমি কাজ করছি, কেউ একজন ছবি তুলে দিল, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু আমি একদম ডেডিকেটেডলি একটা ক্যামেরা টিম ছেলে নিয়ে যাচ্ছি, ডিএসএলআর ক্যামেরা, ওর অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছি, যাতে ওরা ঠিকঠাক আমার ফুটেজ নেয়। এটা উচিত না, এটা কিন্তু ইসলামও মানা। হ্যাঁ, তুই মানুষের জন্য করো, মানুষকে দেখানোর দরকার নেই। হ্যাঁ, অবশ্যই দেখাবা, মানুষকে ইন্সপায়ার করবা, কিন্তু সেটা একটা লিমিটে। হ্যাঁ, সো শুরু থেকে যখন আমি কাজ করছিলাম, আমি যেটা করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি ওখানে গিয়ে আসলে যেসব জায়গায় আসলে বিপদ, ওই বিপদের জায়গায় আমি পৌঁছাতে পারবো না। স্বয়ং আর্মি পর্যন্ত পৌঁছাতে পারছিল না, আমি কোত্থেকে পৌঁছাতে পারবো? আমাকে অথেন্টিক হইতে হইতো বা রিয়েলিস্টিক হইতে হইতো। সো আমি যেটা করেছিলাম, আমি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছিলাম, যেমন চিটাগাংয়ের লাল সবুজ সোসাইটি, হাসি ফাউন্ডেশন, তারপরে হচ্ছে আমার কিছু ফেনীতে কিছু আমার ছেলেপেলে ছিল, নোয়াখালীতে কিছু ছেলেপেলে ছিল, স্ক্যাটার্ডভাবে তো অনেক গ্রুপ কাজ করছিল। হ্যাঁ, সো পরে দেখলাম কি, সবাই বললো যে ভাই যেতে পারছি না, পানি নর্মাল বোটে হবে না ভাই, ইঞ্জিন বোট লাগবে।
হেলিকপ্টার ছিল ওখানে যাওয়া পসিবল বোটের অনেক অভাব ছিল কিন্তু তখন, এবং যে অভাব যে সব বলতে- জায়গায় পাওয়া যাচ্ছিল সেখানে দামও বাড়িয়ে দিচ্ছিল। হ্যাঁ, তো এগুলো একটা ক্রাইসিস। সো এই করতে করতে বিভিন্ন যারা চিটাগাং একটা জায়গা আছে মাঝিরঘাট, ওখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম, বলে একটা অর্গানাইজেশনে 2টা বোট ম্যানেজ করে দিলাম। ভাই আপনি টাকা পয়সা চিন্তা করেন, আপনি দেন। সো এই করে করে কয়েকটা বোট ম্যানেজ করে দেওয়া, ওইখানে টিমগুলো যারা বেসিক্যালি যারা এক্সপার্ট ভলান্টিয়ার, আমি বেসিক্যালি তাদের সঙ্গে কাজ করেছি। আমি আমার কোনো জাস্ট ভাই ব্রাদার, ভাই চলো আমরা সবাই মিলে ওখানে উদ্ধার করতে যাই, বিষয়টা ভেরি সিলি আমার কাছে মনে হলো। হ্যাঁ, সো আমি চিন্তা করলাম যে আমার টাকাটা বা আমি যেভাবে করতে চাই, ভলান্টিয়ারদের সাথে কাজ করলে যারা অ্যাকচুয়ালি ওই জায়গায় যাচ্ছে তাদেরকে আমার সাপোর্ট দেওয়া খুব জরুরি ছিল। কারণ নর্মাল ম্যাক্সিমাম পিপল যেটা করছিলেন যে আমি সদরে গেলাম, ওইখানে আশপাশে যতটুকু এতটুকু পানি দিয়ে 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 চলে আসতেছে, আমি তো ভেতরে যাচ্ছি না, কারণ ভেতরে আমার যেতেই পারবো না, আমি তো কিছু চিনিই না ওইখানে। সো সামনে দিতে দিতে যেটা হলো, সামনের মানুষ এত পেয়ে গেল, তারা এটা বিক্রি করা শুরু করলো ওখানে আবার এক একটা প্যাকেট 300 টাকা করে। আচ্ছা, হ্যাঁ, কারণ ভাই আপনাকে যখন দিচ্ছি অনেক, সে ফর এক্সাম্পল বিপদে পড়লেন, আপনি পেতে পেতে আপনি 10-12টা পেয়ে গেলেন, সো আপনি এক্সট্রাগুলো কী করবেন, আপনি বিক্রি করা শুরু করলেন। সো এই ধরনের ইনসিডেন্ট অনেক ওখানে, এবং ওখানে প্রচুর ডাকাতি হচ্ছিল, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে সো আমার কাছে মনে হলো যে আমি যাওয়ার চাইতে আমি একটা টিম নিয়ে গিয়ে যে একটা টাকা খরচ হবে এটা আমি করি। সো অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, আমি টিল কাজ করছি এখনও। এই সামনে আবার কিছু অনেক কাপড় চোপড় ম্যানেজ করেছি প্রায় 100 ফ্যামিলির জন্য। এখন তোদের কাপড় দরকার। আমি সবাইকে একটা কথা বলছি, ভাই আপনারা আস্তে আস্তে আপনাদের টাকা থাকে ধরেন, ধৈর্য ধরেন। এখন অনেক মানুষ গেছে, বন্যা পরবর্তী অনেক হেল্প লাগবে, গ্র্যাজুয়ালি দেন। মহামারীও কিন্তু হতে পারে। হ্যাঁ, অনেক কিছু হবে এখন, 2টা মাস 3টা মাস ওদের অনেক সাপোর্ট দরকার, গ্র্যাজুয়ালি দেন। একদিনে সবাই গেলাম, ভিড় করে ফেললাম, খুবই সমন্বয়হীনতার সাথে সবাই এদিকে দিচ্ছি ওদিকে দিচ্ছি, মানে ব্ল্যান্ডার করে ফেলছি। এখন পানি কমেছে, অনেক জায়গায় যাওয়া যাবে। এখন যান, ঘরে ঘরে যান, ওষুধপত্র নিয়ে যান, কাপড় চোপড় লাগবে এখন ওদের ফিনান্সিয়াল হেল্প লাগবে, এখন ওদের অনেক কিছু লাগবে। দিস ইজ ভেরি হাই টাইম সাধারণ মানুষের জন্য। ভলান্টিয়াররা তো করেছেই, এখন হাই টাইম অনেক ওদের পাশে দাঁড়ানোর। সো আমার কাছে মনে হয়েছিল আমি সবসময় একটা সিস্টেমেটিক ওয়েতে ওদেরকে পার্টিসিপেট করার চেষ্টা করেছিলাম। এবং হ্যাঁ, দ্যাটস ট্রু, আমি কোনো ছবি টবি তুলি নেই বা কিছু করার চেষ্টা করি নাই। হ্যাঁ, বাট এটা আমি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছে, যেখানে যা ডোনেশন দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, কোনো জায়গায় হচ্ছে প্যাড নিয়ে যাবে 100টা ফ্যামিলির জন্য, ঠিক আছে ধরো। কোনো জায়গায় ধরেন ভাইয়া আমাদের খাবার আছে, কোনো সমস্যা নেই, কিন্তু লাইফ জ্যাকেট লাগবে ভাইয়া, কী করবো? তুই লাইফ জ্যাকেটের সোর্সের সাথে কথা বলে, ওখানে কিছু কথা বলে, তুমি ওখান থেকে এটা নাও, আমি পে করে দিচ্ছি, নিয়ে যাও। এই হ্যাঁ, দ্যাটস ট্রু। আমি হয়তো বা সশরীরে আমি ওখানে যাইনি, কিন্তু আমি যেসব মানুষের সাথে কাজ করেছি আমি চেষ্টা করেছি, এটা বাকিটা আল্লাহ যদি কবুল করে। এই চমৎকার। এবং এভাবে যদি সব শ্রেণী পেশার মানুষরা একাত্মতা নিয়ে যদি কাজ করে, তাহলে আসলে দেশটা সবার হয়ে যাবে। না, আই সো প্রাউড। আসলে সত্যি কথা বলে, মানুষের উপর আমি, বাংলাদেশের মানুষের উপর আমি খুব কৃতজ্ঞ এবং প্রাউড যে এই যে দেখেন বন্যাটা হলো, মানুষকে যখন চিন্তা করেছে কে কোন দলের, মানুষ চিন্তা করেছে মানুষকে বাঁচাতে হবে। আপনি কিন্তু বন্যায় বাঁধ নির্মাণের কথা বলছিলেন। হ্যাঁ, এটা বলবো না কেন, মানে এটা হচ্ছে মানে একটা ক্রোধ থেকে। আমার কথা হলো যে হুট করে যেটা ওই যে বাঁধটা ছেড়ে দিল, যে কারণে ফেনী ডুবে গেল। ফেনীতে কখনো বন্যা তো হয় না। আপনি বাঁধ ছাড়বেন, ওকে, আপনার দেশ সিকিমে বন্যা হচ্ছে, ফাইন, আপনিও বিপদে আছেন, আপনি যদি বাঁধটা ছাড়বেন আমাদেরকে বলেন, পূর্ব সতর্কতা আপনি ছাড়াই বলেন যে ভাই 2-3 দিন আগে বলে বা আমাদের বাঁধ ছাড়তে হইতে পারে, আপনারা একটু প্রিকশন নেন। আমার তো অনেক মানুষ চলে আসতে পারতো ঠিকঠাক জায়গায়, যে ভাই আমি একটু, আসে না মানুষের তো এক ঘর থেকে আপনি সব জিনিসপত্র নিয়ে বেরোতে পারবেন না, একটা বেসিক কিছু জিনিস যেটা আপনি ইম্পর্টেন্ট ওটা নিয়ে তো আপনি বেরোতে পারতেন। যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল ওগুলোকে মারা তো একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারতো। এই সুযোগটা তোমরা আমাকে দিবা না? এটা খুব, আমার মনে হয় যে এটা নিয়ে স্ট্রংলি বসা উচিত। আমার মন চাইলো আমি বাদ দিয়ে রাখলাম, মন চাইলো আমি গেট খুলে দিলাম, এটা হওয়া উচিত না। আমাকে অ্যাটলিস্ট সময় দিতে হয় ভাই, আমি যাতে তুমি তো বিপদে পড়ছো, আই নো দ্যাট, বাট তুমি আমাকে সময়টা তো দিবা। তুমি তো মানে পূর্বাভাসটা জানো যে 2-3 দিনের মধ্যে এটা বিপদসীমা অতিক্রম করবে, এর মধ্যে আমাকে গেট খুলতে হবে। তুমি তাহলে আমাদের গভর্নমেন্টকে বলো যে আমরা গেট খুলবো 3 দিনের মধ্যে, তোমরা একটু স্টেপ নাও। এবং খুব তাড়াতাড়ি পানি বন্টন চুক্তিটাও যেন ত্বরান্বিত হয়, সেটাই আসলে আমাদের কাম্য থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকটা সময় আমাদেরকে দিলেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আমি একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি, ইরফান ভাই নাকি খুব সুন্দর গান গাইতে পারে, সর্বশেষ আমাদের জন্য একটা গান শোনাবে। তবে আজকের মতো দ্য টক রুম থেকে আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি ইরফান ভাইয়ের গান শুনতে শুনতে। মিনার ভাই একটা গান আছে, ওটা গাই একটু। সরে যাচ্ছি বহু দূরে, তুমি যাচ্ছ বিপরীতে,
আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করুণ, শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা, স্মৃতিরা উঠছে অবিরাম, ঠিকানা পাচ্ছে পরিণাম। সরে যাচ্ছি বহু দূরে, তুমি যাচ্ছ বিপরীতে, আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করুণ, শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা, স্মৃতিরা উঠছে অবিরাম, ঠিকানা পাচ্ছে পরিণাম। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, সরে যাচ্ছি বহু দূরে। আর পারবো না। বাহ, খুব সুন্দর এবং খুব সুন্দর কিন্তু আপনার চয়েস গানের। থ্যাংক ইউ সো মাচ।